কোয়েলের গুন্ডাদের পিছু নিয়ে রায়ের কাছে পৌঁছে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রায়দের গাড়িতে আরেকজন লোকও উঠে পড়ে। তখনই রায়ের সঙ্গে সে পরিচিত হয়। তারপরে মেয়েটা বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, উনিও আপনার সঙ্গেই চাকরি করে, কলিগ। তখনই সেই লোকটাও রায়ের সঙ্গে অনেক কথা বলতে থাকে। তখনই রাই হঠাৎ করে মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, স্টেশনের রাস্তা তো ওইদিকে, তাহলে ওনারা ওদিকে কোথায় যাচ্ছে? আর আমাদের ট্রেনের সময় তো চলে যাবে। তখনই রাই সবাইকে বলতে থাকে, আসলে ট্রেনের সময় তো হয়ে যাচ্ছে, তাহলে আরেকজন কোথা থেকে উঠবে? তখনই বাবলু বলতে থাকে, দেখুন ম্যাডাম, আরেকজন যে উঠবে সে একটু দূরেই থাকে। তখনই রাই বলতে থাকে, আচ্ছা উনি তো একটু গাড়ি নিয়ে এগিয়ে আসতে পারতো, তাহলে তো আমাদের ট্রেনটা ঠিক টাইম মতো পেতাম। তাহলে ট্রেনের টাইমটাও তো অনেকটা হয়ে আসছে। তখনই সেই মেয়েটা বলতে থাকে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমাদের যে ড্রাইভার সে না একদম পঙ্খিরাজের মতো গাড়ি চালায়। একবার শুধু তাকে উঠিয়ে নেই, তার সঙ্গে তো লাগেজ আছে, একবার শুধু উঠিয়ে নিলেই দেখবেন পঙ্খিরাজের মতো গাড়ি চলছে। তখনই রাই মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ওনারা তো দেখছি কোনো ব্যাপারে সিরিয়াস হচ্ছে না। আমার বাবা তো দেখতাম সবসময় কোথাও যাওয়ার সময় হলে ট্রেনের 2 ঘন্টা আগেই স্টেশনে গিয়ে বসে থাকতো। আর ওনারা তো দেখছি তা কোনো গ্রাহ্যই করছে না। আমার একা চলে গেলে ভালো হতো। দূর, কেন যে ওনাদের সঙ্গে আসতে গেলাম। ওইদিকে দেখা যাবে তখনই স্রোত রায়কে ফোন করে। তখনই স্রোত বলতে থাকে, কিরে দিদিভাই, স্টেশনে পৌঁছে গেছিস? তখনই রায় বলতে থাকে, না রে, আরেকজনকে তুলতে হবে, তারপরে আমরা স্টেশনে যাব। তোকে আমি স্টেশনে পৌঁছে গিয়ে ফোন করে দেবো, ঠিক আছে? তখন স্রোত বলতে থাকে, ঠিক আছে দিদিভাই। এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে অনির্বাণ রাস্তা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তারপরে গাড়ি চলে আসলেই অনির্বাণ গাড়িওয়ালাকে বলতে থাকে, আচ্ছা আমার ব্যাগপত্রগুলো একটু টিকিটে তুলে দেবেন। তারপর ড্রাইভার ব্যাগপত্রগুলো তুলে দিলে অনির্বাণ গাড়িতে উঠে যায়। তারপরে দেখা যাবে অনির্বাণের গাড়ি চলতে থাকে। ওইদিকে রায়ের গাড়ি একটা সিগনালে দাঁড়ালেই তখনই অনির্বাণের গাড়িও সেখানে এসে দাঁড়ায়। তখনই রায় হঠাৎ করেই অনির্বাণকে দেখতে পায়। তখন অনির্বাণও হঠাৎ করে তাকালে রায়কে দেখে চমকে যায়। আর অনির্বাণ মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, রায় এখানে? রায় ওদিকে কোথায় যাচ্ছে? ওইদিকে রায়ও মনে মনে বলতে থাকে, অনির্বাণ এয়ারপোর্টের দিকে যাচ্ছে, তাহলে কি একবারে দেশ ছেড়ে চলে যাচ্ছে, নাকি কোনো কাজে যাচ্ছে? তখন এই কথা ভেবেই রায় নিজের মুখটা ঘুরিয়ে নেয়। ওইদিকে অনির্বাণ মনে মনে বলতে থাকে, আমি কি রায়ের সঙ্গে একবার কথা বলবো? না না, যাওয়ার আগে একবার কথা বলতে পারতাম না? কিন্তু রায় কি আমার সঙ্গে কথা বলবে? আর রায় ওদিকেই বা কোথায় যাচ্ছে? ঠিক তখনই রায়ের গাড়িটা ছেড়ে দিলেই অনির্বাণ দেখতে পায় রায়ের গাড়িটা একটা গলিতে ঢোকে। তখনই অনির্বাণ বলতে থাকে, কি ব্যাপার, ওইদিকে তো কোনো কিছু নেই, রায় ওদিকে কোথায় যাচ্ছে? আর ওর সাথে তো কয়জন মানুষও দেখলাম, ওরাই বা কারা? কেন ভাবছি আমি রায়ের কথা? এই কথাগুলো ভেবে অস্থির হয়ে যায় অনির্বাণ। তখনই অনির্বাণ বলতে থাকে, কিন্তু আমার তো অনেক অস্থির লাগছে। কেন এত অস্থির লাগছে? না না, ভালো লাগছে না। আচ্ছা রায়কে কি আমি ফোন করব? না না, রায়কে ফোন করলে রায় তো আমার ফোনটা নাও রিসিভ করতে পারে। তাহলে রায় ওদিকে কোথায় যাচ্ছে? আমি কি বিক্রমদের কারো কাছে ফোন করব? বিক্রম বা বৌমনি? না, ওরাই বা আমাকে কেন কোঅপারেট করবে? রায়ের ব্যাপারে কেনই বা জানাবে? সেদিন তো আমি বাড়িতে গেলাম, কেউ তো আমাকে বসতেও বলল না, বাড়ির ভিতরেও ঢুকতে বলল না। তাহলে ওরা তো চায় না আমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে। কিন্তু এখন আমি কি করব? আচ্ছা, রায়কে কি ফোন করব? এই কথাগুলো ভাবতে থাকে অনির্বাণ। ওইদিকে দেখা যাবে একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেখানে রায়দের গাড়িটা এসে থামে। তখনই লোকটা বলতে থাকে, কেমন আছেন ম্যাডাম? তখন রায় বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তখনই লোকটা বলতে থাকে, আসলে আপনার বান্ধবী মল্লিকা আমার ওয়াইফ। তখনই এই কথা শুনে রায় বলতে থাকে, মল্লিকা? মল্লিকা কি এখানে আছে? তখনই লোকটা বলতে থাকে, হ্যাঁ আছে তো, আপনার জন্য অপেক্ষা করছে, মল্লিকার সঙ্গে দেখা করবেন না? তখন রায় বলতে থাকে, আচ্ছা ওকে ডাকুন না, ও এসে আমার সাথে দেখা করে যাক। তখনই মেয়েটা বলতে থাকে, না না ম্যাডাম, আপনি মনে হয় জানেন না, ওনার ওয়াইফ মানে আপনার বান্ধবী মল্লিকা চলাফেরা করতে পারে না, তো অসুস্থ। তখন এই কথা শুনে রাই চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি? মল্লিকা অসুস্থ? তখনই লোকটা বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম। তখনই বাবলু বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনার যদি দেখা করা হয় তাহলে চলুন, না হলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমাদের আবার ট্রেন ধরতে হবে। তখনই রাই সাথে সাথে নেমে আসে। তারপরে দেখা যাবে রাইকে নিয়ে ওরা বাড়ির ভিতরে ঢুকতে থাকে। ওইদিকে রাই বাড়ির ভিতরে গিয়ে বলতে থাকে মনে মনে, কি ব্যাপার, বাড়িটা তো অন্ধকার কেন? আর এটা কেমন যেন লাগছে। তখনই রাই বলতে থাকে, আচ্ছা মল্লিকা কোথায়? এখানে ডাকুন না, ওর সাথে দেখা করব। তখনই লোকটা বলতে থাকে, ম্যাডাম ও ভিতরেই আছে, আপনি চিন্তা করবেন না। তখন রায় বলে, এই বাড়িটা এত অন্ধকার কেন? তখনই লোকটা বলতে থাকে, আসলে ম্যাডাম মল্লিকা তো অসুস্থ, তাই না ও লাইটের আলো তেমন একটা পছন্দ করে না, দেখতে পারে না, তাই আমি এই ডিম লাইটটা সবসময় জ্বালিয়ে রাখি। তখনই রায় মনে মনে বলতে থাকে, কেন আমার এত অস্বস্তি হচ্ছে, এত খারাপ লাগছে কেন? না না, এই লোকগুলোকে না শুরু থেকে আমার ভালো লাগছিল না। তাহলে কি আমি বেরিয়ে যাব, না কিছু একটা বলে আমাকে বেরিয়ে যেতে হবে? এই বলে রাই বলতে থাকে, না আসলে মল্লিকাকে ডাকুন না,
আচ্ছা ঠিক আছে, মল্লিকার সঙ্গে না হয় আমি পরে দেখা করে নেব। আসলে আমার ট্রেনটাও তো ধরতে হবে। ট্রেনও মিস হয়ে যাচ্ছে। যেতে হবে তো। এই বলে রাই বাইরে যেতে থাকলেই তখন লোকটা বলতে থাকে, "না, না ম্যাডাম, মল্লিকা তো ভিতরেই আছে। চলুন না।" এই বলে মল্লিকা বলে ভিতরে চলে যায় লোকটা। ওইদিকে অনির্বাণ বলতে থাকে, "আচ্ছা রাইকে কি আমি ফোন করব? একটা ফোন করি, অন্য নাম্বার থেকে ফোন করে যদি ওকে জিজ্ঞাসা করি যে ও কোথায় যাচ্ছে, তাহলে তো অবশ্যই বলবে। ও কি আমার সঙ্গে কথা বলবে?" কি জানি? তারপরে ড্রাইভারকে বলতে থাকে, "আচ্ছা ভাই, তোমার ফোনটা একটু দেবে? আমি একটু ফোন করব।" তখন ড্রাইভার ফোনটা দিলেই অনির্বাণ বারবার করে রায়কে ফোন করতে থাকে। ওইদিকে রায় ভিতরে গেলেই মল্লিকা, মল্লিকা বললেই তখনই ওরা রায়ের ব্যাগটা কেড়ে নেয়। আর অনির্বাণের ফোনটা ঢুকলেই তখনই মেয়েটা ফোনটা কেড়ে নেয়। আর ফোনটা নিয়ে সুইচ অফ করে দেয়। ওইদিকে অনির্বাণ বলতে থাকে, "কি ব্যাপার? রায় ফোনটা কেটে দিল?" হ্যাঁ, এটা হতেই পারে। আননোন নাম্বার দেখে হয়তোবা ধরেনি। কিন্তু রাই তো এরকম করে না। রাই তো ফোনটা রিসিভ করে। তাহলে কি? রাই কি বুঝে গেল যে আমি ওকে দেখার পর অন্য নাম্বার দিয়ে ফোন করব? কি হচ্ছে? আমার কেন এত অস্বস্তি হচ্ছে? না, না রাই, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এই বলে অনির্বাণ খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ের মুখ চেপে ধরে ওই লোকটা। তারপরে বাবলুরা সবাই মিলে পা আর মুখ আর হাত বেঁধে দেয়। তারপরে রায় বলতে থাকে, "কেন আপনারা এরকম করছেন? কেন?" তখনই মহিলাটা বলতে থাকে, "আপনার ব্যাগ আর মোবাইল এখন আমার কাছেই থাকবে, আমাদের কাছে। বুঝতে পেরেছেন?" তখন বাবলু বলতে থাকে, "দেখুন ম্যাডাম, আপনাকে একটা কাজের জন্য এখানে আনা হয়েছে। কাজটা শেষ হয়ে গেলে আপনাকে ছেড়ে দেব। প্লিজ নড়াচড়া করবেন না। আমাদের সঙ্গে কোঅপারেট করুন। যদি আমাদের সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করেন না, এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন বা কোনো চালাকি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকে মেরে ফেলতে বাধ্য হব। তাই প্লিজ আমাদের খারাপ করতে বাধ্য করবেন না।" এই বলে ওরা বাইরে চলে যায়। তখনই রাই মনে, মনে বলতে থাকে, "কি হলো? কারা? এরা কারা? আমাকে কেন ধরে আনলো? আর আমার অফিসের কলিগের কথা বলেই বা কেন ধরে আনলো আমাকে? কোথায় আমি ফেঁসে গেলাম? শুরু থেকেই ওদের ব্যবহারটা আমার সন্দেহজনক লাগছিল। কেন আমি বুঝতে পারলাম না?" তখন এই ভেবেই রাই কাতরাতে থাকে। ওইদিকে দেখা যাবে কোয়েল আর নীলু ছটফট করতে থাকে ফোনের জন্য। কিন্তু কোয়েলের কাছে কিছুতেই ফোন আসে না। ওইদিকে মিষ্টি বৌদিও ফোন করতে থাকে রাইকে। আর সুইচ অফ পেয়ে ফোনটা আরো অস্থির হয়ে যায়। তখন বিক্রম বলতে থাকে, "মিষ্টি কেন এরকম করছো? রাই হয়তোবা স্টেশনে উম ট্রেনে উঠে গেছে। সেজন্য ফোন করতে পারেনি।" তখন মিষ্টি বলতে থাকে, "না, না, ওর ফোনটা সুইচ অফ কেন? আমার তো ভালো লাগছে না।" তখনই রায়ের মা চলে আসে। এসে বলতে থাকে, "কিরে তোরা এখানে কি করছিস?" তখন বিক্রম বলতে থাকে, "আসলে মা আমরা কথা বলছিলাম।" তখন রায়ের মা বলতে থাকে, "আচ্ছা রাই তো ফোন করলো না। আর ওর ফোনটা সুইচ অফ কেন? আমার না ভালো লাগছে না। আমার কেমন যেন লাগছে। মনটা অস্থির করছে।" তখন মিষ্টি বলতে থাকে, "মা আপনি চিন্তা করবেন না। আমি দেখছি, স্রোতকে ফোন করে দেখছি। ওর কাছে নিশ্চয়ই রাই ফোন করেছে।" তখনই স্রোতকে ফোন করে মিষ্টি। আর ফোন করে বলতে থাকে, "আচ্ছা রাই ফোন করেছিল তোমাকে?" তখন স্রোত বলতে থাকে, "না, না, আমি তো দিদিভাইয়ের ফোনের অপেক্ষাতেই আছি। দিদিভাই বাসাতেও ফোন করেনি?" তখন মিষ্টি বলতে থাকে, "না।" তখনই মিষ্টি ফোনটা রেখে দিলেই স্রোত বলতে থাকে, "আচ্ছা আমি তো ভেবেছিলাম বাড়িতে অন্তত ফোন করেছে। বাড়িতেও দিদিভাই ফোন করলো না। দিদিভাই কি কোনো বিপদ হলো?" ওইদিকে মিষ্টি ছটফট করতে থাকে আর রায়ের ফোনটা বারবার ট্রাই করতে থাকে। ওইদিকে দেখা যাবে নীলুদের সে বাবলু ফোন করে। ফোন করলে কোয়েল ফোনটা রিসিভ করলে বলতে থাকে, "আচ্ছা কাজটা হলো নাকি সেটা তো জানালে না?" তখনই বাবলুরা বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, এই বাবলু কোনো কাজ নেবে আর সেটা হবে না সেটা কি হয়?" তখনই কোয়েল বলতে থাকে, "সইটা করিয়েছো?" তখন বাবলু বলতে থাকে, "না, না ম্যাডাম চিন্তা করবেন না। সইটা করিয়ে নেব।" তখনই নীলু বলতে থাকে, "কখন করাবে? তাড়াতাড়ি সইটা করাও। না হলে পুলিশে খবর দিয়ে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বাড়ির লোকজন ওকে ফোন করার চেষ্টা করবে।" তখন বাবলু বলতে থাকে, "কিডন্যাপ তো আর আমি নতুন করছি না। চিন্তা করবেন না ম্যাডাম। কিন্তু টাকার ব্যাপারটা ভেঙে নেই?" তখন কোয়েল বলতে থাকে, "এই কি বলছো তোমরা? টাকার ব্যাপার তো সবকিছু আগেই বলা হয়ে গেছে। আর অ্যাডভান্সও করে দিয়েছি তাহলে?" তখনই বাবলুরা বলতে থাকে, "না, না ম্যাডাম, তাতে তো হবে না। আমাদের থাকা, খাওয়া আর কত খরচ আছে সেটা আগে দিতে হবে।" তখনই নীলু রেগে যায় আর বলতে থাকে, "তোমরা ব্ল্যাকমেইল করছো আমাদের?" তখন মেয়েটা বলতে থাকে, "দেখুন ম্যাডাম, আপনি নিজের বোনকে এভাবে সই করিয়ে তারপরে মেরে ফেলার প্ল্যান করেছেন। আর আমরা এতটুকু করতে পারব না?" তখনই নীলু রেগে যায়। আর ওইদিকে কোয়েল বলতে থাকে, "দেখো এরকম করবে না। আচ্ছা আমি টাকা পাঠাচ্ছি। 20,000 টাকা পাঠাচ্ছি।" তখন বাবলু বলতে থাকে, 20,000? তাতে কিছু হবে না। 40,000 পাঠাতে হবে। তখনই কোয়েল বলতে থাকে, "ঠিক আছে পাঠাচ্ছি।" ওইদিকে রায় মনে, মনে ভাবতে থাকে, নীলু আমার সঙ্গে এরকমটা করলো? কারণ নীলুই তো সবটা জানতো। কেন করলো এটা? তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট